দেশ জুড়ে চলছে শীতের দাপট। এরই মধ্যে শৈত্যপ্রবাহ বইছে দেশের অনেক জেলায়। তীব্র শৈত্যপ্রবাহের সময় দেশের কোনো কোনো এলাকায় তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে। আজও ভোর থেকেই কুয়াশার চাদরে ঢাকা পড়েছে রাজধানী ঢাকা। কুয়াশার কারণে অনেক জায়গায় চালকদের হেডলাইট জ্বালিয়ে যানবাহন চালাতে দেখা গেছে। শীতের তীব্রতায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন নিম্ন আয়ের মানুষ, খেটে খাওয়া শ্রমজীবী ও রাস্তায় কাজ করা মানুষজন। আবহাওয়া অফিসের মাসব্যাপী পূর্বাভাসে বলা হয় 2-3টি শৈত্যপ্রবাহ হবে মৃদু থেকে মাঝারি এবং 1-2টি শৈত্যপ্রবাহ হবে মাঝারি থেকে তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস বলছে, জানুয়ারিতে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় বা নিম্নচাপের কোনো আশঙ্কা নেই। দর্শক, রাজধানীর আবহাওয়া পরিস্থিতির খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ। শাহরিয়ার, আমরা দর্শকদেরকে যেমনটি জানাচ্ছিলাম যে টানা কয়েকদিন ধরেই কিন্তু রাজধানীতে শীতের বেশ দাপট। এ অবস্থার কতদিন থাকতে পারে, এ বিষয়ে কোনো তথ্য পেয়েছেন কিনা জানাবেন। ধন্যবাদ লাবণী। আপনি বলছিলেন যে রাজধানী জুড়ে গত কয়েকদিনে কিন্তু শীতের ব্যাপক দাপট এবং বেলা গড়িয়ে এখন কিন্তু প্রায় 11টার বেশি বাজে এবং এখনো কিন্তু সূর্যের দেখা নেই এবং এর সঙ্গে বাড়তিভাবে যুক্ত হয়েছে ঘন কুয়াশা এবং বায়ুতে যে পরিমাণে আর্দ্রতা রয়েছে, তো সব মিলিয়ে আসলে ঢাকার শীতের পরিমাণ বেশ বেশি আসলে। এবং আজকে আবহাওয়া অধিদপ্তর থেকে যেমনটা বলা হয়েছে যে ঢাকায় তাপমাত্রা কিন্তু 15 ডিগ্রি সেলসিয়াস এবং যেখানে পুরো দেশের যদি বিবেচনা করি তাহলে সেটা নওগাঁয় সর্বোচ্চ কম তাপমাত্রা রয়েছে, সেটা 9 ডিগ্রি সেলসিয়াস এবং টেকনাফে সেটা 27 ডিগ্রি সেলসিয়াস, এটা সর্বোচ্চ তাপমাত্রা। তো বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঢাকার যে তাপমাত্রা সেটা 15 ডিগ্রি সেলসিয়াস। তবে আবহাওয়া অধিদপ্তর যেমনটি বলছে যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, তবে রাতের বা সন্ধ্যার দিকে সে তাপমাত্রা অনেকটাই কমে আসবে বলে আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হচ্ছে। তবে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে দিনে রাজধানীতে যে পরিমাণ তাপমাত্রা থাকে এবং রাতের যে তাপমাত্রার যে তারতম্য, সে তারতম্যর কারণে কিন্তু শীতের যে রাজধানীবাসীর যে শীতের যে অনুভূতি সেটা অনেকটা বেশি। আর আরেকটা বিষয় এর সঙ্গে যুক্ত হয় আসলে আর্দ্রতা এবং হলো ঘন কুয়াশা। তো আজকে যেমন সকাল 6টার দিকে ঢাকাতে রাজধানীতে আর্দ্রতার পরিমাণ ছিল প্রায় 99%। তো যেহেতু শীতের অনুভূতির সঙ্গে একই সঙ্গে আর্দ্রতা এবং কুয়াশা এবং হলো দিন এবং রাতের যে তাপমাত্রা আছে সেটা তারতম্যর বিষয়টা নির্ভর করছে। সেজন্য আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হচ্ছে যে এই তিনটা মূল কারণে আসলে রাজধানী জুড়ে যে রাজধানীবাসীর যে শীতের যে অনুভূতি সেটা অনেকটা বেশি। তো আরেকটা বিষয় এসে যায় যে শৈত্যপ্রবাহ ঢাকাতে আগামী কয়েকদিনের ভিতর তীব্র শৈত্যপ্রবাহ হবে কিনা। সেক্ষেত্রে আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হচ্ছে যে যেহেতু শৈত্যপ্রবাহ ধরা হয় যে 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা গেলে এবং সেটাকে আসলে 3 দিন স্থায়ী হতে হয়, সেক্ষেত্রে আবহাওয়া অধিদপ্তর বলছে এখনই আসলে রাজধানীতে তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা তারা আসলে দেখছে না। তবে রাজধানীবাসীর জন্য সুখবরের দিকটি হলো একটি স্বস্তির খবর আছে। তারা বলছে যে আগামী 48 ঘন্টার মধ্যে তাপমাত্রা অনেকটা কিছুটা বাড়তে পারে। সেক্ষেত্রে রাজধানীবাসীর যে শীতের যে দাপট এখন শীত নিয়ে তাদের যে ভোগান্তি সেটা অনেকটা কমে আসতে পারে, এমনটাই বলছে আবহাওয়া অধিদপ্তর। তো রাজধানীর গুলশান থেকে এই ছিল আমার কাছে আবহাওয়া সম্পর্কে সর্বশেষ। শাহরিয়ার, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, আমাদের সহকর্মী যেমনটি জানাচ্ছিলেন যে তাপমাত্রা হয়তো কিছুটা বাড়তে পারে কাল বা পরশু থেকে। সারা দেশে বাড়ছে শৈত্যপ্রবাহ, পাশাপাশি মধ্যরাত থেকে অনেক বেলা পর্যন্ত ঢেকে থাকছে ঘন কুয়াশায়। এতে ব্যাহত হচ্ছে সব ধরনের যোগাযোগ ব্যবস্থা, বাড়ছে দুর্ঘটনাও। শুক্রবার দেশের 4টি জেলায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন 3 জন, আহত হয়েছেন আরও 41 জন। সহকর্মীদের তথ্য ছবিতে দেখুন প্রতিবেদন। শুক্রবার দেশের সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে 8 ডিগ্রি সেলসিয়াস। সেখানে কুয়াশা ও হিমেল হাওয়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ায় অনেকটা বিপর্যস্ত জনপদ। কাছের জেলা চুয়াডাঙ্গায় তাপমাত্রা ছিল 9 ডিগ্রি সেলসিয়াস। এই জেলার উপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। ভোর থেকে সকাল 9টা পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকছে চারদিক। পঞ্চগড়ে উত্তরের হিমেল বাতাস বইছে দ্বিতীয় দফায়। বেলা বাড়ার সাথে সাথে সূর্যের মুখ দেখা গেলেও তেমন উত্তাপ ছিল না। তেঁতুলিয়ায় সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.4 ডিগ্রি সেলসিয়াস। কুড়িগ্রামে সন্ধ্যার পর কনকনে বাতাস আর ঘন কুয়াশায় ঢেকে যায় সমস্ত অঞ্চল। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা 10.7 ডিগ্রি সেলসিয়াস।
ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে দেশের অভ্যন্তরীণ নৌ পরিবহন যোগাযোগ। শুক্রবার 7 ঘন্টা বন্ধ থাকার পর পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে ফেরি চলাচল শুরু হয়। পাবনায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 8.8 ডিগ্রি সেলসিয়াস। ছিন্নমূল মানুষগুলো খড়কুটো জ্বালিয়ে শীত তাড়ানোর চেষ্টা করছে। শীতের প্রভাবে হাসপাতালগুলোতে নিউমোনিয়া ও ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। গাইবান্ধায় ঘন কুয়াশার কারণে যোগাযোগ ব্যবস্থা প্রায় বন্ধ। নৌকায় নদী পার না হতে পেরে সবচেয়ে দুর্ভোগে পড়েছেন চরাঞ্চলের মানুষ। চায়ের জেলা মৌলভীবাজারে 3 দিন ধরে সূর্যের দেখা নেই। তাপমাত্রা বেড়ে 11 ডিগ্রি সেলসিয়াস হলেও বৃষ্টির ফোঁটার মতো ঘন কুয়াশায় পথঘাট ভেজা থাকছে। কুয়াশার কারণে সড়ক দুর্ঘটনায় শুক্রবার সকালে শরীয়তপুরের নড়িয়ায় এক ফল ব্যবসায়ী মারা যান। গাইবান্ধার পলাশবাড়িতে মারা যান 2 জন। ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের ত্রিমুখী সংঘর্ষে 10 জন এবং মুন্সিগঞ্জে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় 20 জন আহত হয়েছেন। শান্তা ইসলাম, 71। দর্শক, ঠান্ডার এই পরিস্থিতি সর্বশেষ তথ্য জানাতে নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তন্ময় ভৌমিক। তন্ময়, শীতের তীব্রতা তো বেড়েই চলেছে। এই অবস্থায় শীতার্তদের জন্য জেলা প্রশাসন থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা, এবং একটু জানাবেন যে নওগাঁতে আসলে তাপমাত্রা আরও কমার কোনো সম্ভাবনা রয়েছে কিনা। আবহাওয়া অফিস এ বিষয়ে কি তথ্য দিয়েছে? ধন্যবাদ লাবণী। আপনাকে শেষ প্রশ্নের উত্তরে দিয়ে আমি বলছি যে নওগাঁতে যে বদল গেছে আবহাওয়া অফিস রয়েছে, এখানে আবহাওয়া পর্যবেক্ষক মিজানুর রহমানের সাথে আমরা কথা বলেছি। তিনি বলেছেন যে গত 6 থেকে 7 দিন থেকে টানা শৈত্যপ্রবাহ, মৃদু শৈত্যপ্রবাহ চলছে এবং নওগাঁতেও তার ধারাবাহিকতা হিসেবে গতকালকে সকালে এবং গত পরশু বিকালে কিন্তু একটু রোদের দেখা মিলেছিল। তবে আজকে সেই সকাল অর্থাৎ ভোর থেকে ঘন কুয়াশা, অর্থাৎ সকালবেলা যদি আমরা জানিয়ে রাখি যে আপনারা দেখছেন যে ছবিতে, সেই ছবিতে দেখা যাচ্ছে যে 10 থেকে 12 হাত বা সর্বোচ্চ 20 হাত পর্যন্ত কিন্তু রাস্তা দেখা মিলেছে, রাস্তাঘাট। ফলে এরপরে আর কিন্তু দেখা যাচ্ছে না এবং যে যানবাহন গুলো আছে দুর্ঘটনা এড়াতে কিন্তু হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। অর্থাৎ আপনি জানেন যে শীতের কারণে কিন্তু লোকজন কিন্তু রাস্তাঘাটে কিন্তু নেই বলেই চলাচল করে, প্রয়োজন ছাড়া তারা কিন্তু কেউ ঘর থেকে বের হচ্ছেন না। আর আপনাকে আরো জানিয়ে রাখি যে এই শীতের কারণে কিন্তু সাধারণ মানুষের যে খেটে খাওয়া মানুষ যারা আছে তারা কিন্তু ঘর থেকে বের হতে পারছেন না এবং তারা প্রয়োজন ছাড়া বের হচ্ছে না। আর আপনাকে জানিয়ে রাখি যে এইদিকে যে শীতের যে ফসল আপনি জানেন যে আর 15 থেকে 20 দিন পর থেকে কিন্তু এর উপর একটা বড় মৌসুম, সেখানে বীজতলা কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে। তার অনেক বীজতলা মরে গেছে, অর্থাৎ বীজ চারাগুলো মরে গেছে। আর আপনাকে জানিয়ে রাখি যে নওগাঁ যে জেলা প্রশাসক আছেন মিজানুর রহমানের সাথে সাইফুল ইসলামের সঙ্গে আমি কথা বলেছি আজকে সকালবেলা। ইতিমধ্যে কিন্তু যে নওগাঁর যে 11টি উপজেলা আছে সেই উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে কিন্তু ইতিমধ্যে 30,000 শীতবস্ত্র কিন্তু বিতরণ কার্যক্রম চলছে। আর আপনাকে জানিয়ে রাখি যে নওগাঁতে আরো 30,000 জরুরি ভিত্তিতে যে শীতবস্ত্র সরকারি থেকে বরাদ্দ পাওয়া যাবে, সেইগুলো কিন্তু এই যে ছিন্নমূল মানুষ আছে বা খেটে খাওয়া মানুষ আছে, যারা পথে ঘাটে থাকেন, দরিদ্র মানুষ আছে, তাদের মধ্যে কিন্তু বিতরণ করা হবে বলে আমাকে জানিয়েছে নওগাঁ জেলা প্রশাসক সাইফুল ইসলাম। আপনাকে জানিয়ে রাখি যে প্রতি বছর কিন্তু শীতের কারণে কিন্তু মানুষের জীবন কষ্ট হয়। এবার জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতি বছর বা সরকারের পক্ষ থেকে যে শীতবস্ত্রগুলো বিতরণ করে সেই কার্যক্রম কিন্তু চলমান রয়েছেন এবং আগামীতেও এই কার্যক্রম চলবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম। লাবণী। তন্ময়, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম যে ঢাকা এবং ঢাকার বাইরের জেলাতে আসলে শীতের তীব্রতা বিরাজ করছে, এ বিষয়ে সর্বশেষ তথ্য নওগাঁ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজাকে কেন্দ্র করে ভারত বাংলাদেশের সম্পর্কের সাম্প্রতিক জমা বরফ কিছুটা গলছে বলে মনে করছেন দুদেশের কূটনীতিক ও বিশ্লেষকরা। বাংলাদেশের বিশ্লেষকরা বলছেন, সৌজন্যের কথা বলা হলেও এর মাধ্যমেই নতুন কিছুর ইঙ্গিত দিচ্ছে ভারত। আর ঢাকায় কাজ করা ভারতের সাবেক হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী ৭১কে জানিয়েছেন, নির্বাচিত সরকারের সাথে বন্ধুত্ব গড়ার পথে হাঁটছে ভারত। নাদিয়া শারমিনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর থেকে গত 2 সপ্তাহে সবচেয়ে তলানিতে পৌঁছেছে ভারত বাংলাদেশ সম্পর্ক। হাই কমিশনের সামনে হামলা, ইতিহাসে প্রথমবারের মতো দুদেশের হাই কমিশনারদের পাল্টাপাল্টি তলব, সব মিলিয়ে কূটনীতির বরফ গলানো হয়ে ওঠে একটি বড় চ্যালেঞ্জ। আমরা সকলকে বন্ধু হিসেবে। এরই মাঝে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদ।
তার জানাজায় যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা নিয়ে রাতারাতি বাংলাদেশে উড়ে আসেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। আর পরদিন দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং শোক জানিয়ে আসেন। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা অবশ্য বলছেন এটি রাজনীতি নয়, শুধুই সৌজন্য। ঠিক আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক, তারপরে আপনার রাজনীতি, সেই দৃষ্টিভঙ্গি থেকে না দেখাই উচিত হবে। এসব নিয়ে কথা হয় ঢাকায় নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তীর সাথে। তিনি বলছিলেন কেন বেগম জিয়ার জানাজায় আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা হাত বাড়িয়েছি কেন? উনি একজন আমাদের বলবো যে সাবকন্টিনেন্টের ইতিহাসে একজন প্রধানমন্ত্রী ছিলেন, লেডি প্রধানমন্ত্রী ছিলেন। তো ওনার তো একটা জায়গা আছে ইতিহাসে। যখন উনি ক্ষমতায় ছিলেন তখন আমরা কথাবার্তা বলতাম। তবে তিনি সহ বাংলাদেশের বিশ্লেষকরা বলছেন ভারতের পক্ষ থেকে হঠাৎ এই আন্তরিকতার উত্তাপ কিছুটা গলিয়েছে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের বরফ। হচ্ছে যে ভারতের যে একটা ইচ্ছা আছে বাংলাদেশের নতুন সরকারের সাথে নতুনভাবে এখানে একটা সম্পর্কটা আবার পুনঃস্থাপন করা, এটার প্রতি বোধহয় একটা বিশাল বড় একটা অগ্রগতি বা এটা হচ্ছে যে আমি বলবো যে একটা সিগনিফিকেন্ট একটা স্টেপ ইন দ্য রাইট ডিরেকশন। মিলেমিশে না থাকা ছাড়া উপায় নেই, কেন তাতে দুই দেশেরই ক্ষতি হবে। তো মাঝে মাঝে মন কষাকষি হয়, দের আর আপস এন্ড ডাউন, সেটা স্বাভাবিক। আই থিংক উই হ্যাভ টু লুক ফরওয়ার্ড। আমরা তাই করছি এখান থেকে। তাদের মতে বাস্তবতা বুঝে দ্বিপাক্ষিক সম্পর্কের পুরনো সমীকরণ ভাঙছে দুদেশই, আর তাতে পাল্টে যাচ্ছে পুরনো বন্ধু আর শত্রুর হিসাব। একদিকে খালেদা জিয়ার জানাজায় আসা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে দেখা করা, অন্যদিকে জামাতের সাথেও ভারতের যোগাযোগ দিচ্ছে সেই ইঙ্গিত যে তারা এই উপলক্ষটাকে ব্যবহার করেছে বাংলাদেশের যারা ভবিষ্যৎ নির্ধারক হবেন, নীতি নির্ধারণী পর্যায়ের দায়িত্বে থাকবেন, তাদের কাছে তারা একটা ইঙ্গিত দিয়ে রাখলো যে তারা তাদের দিক থেকে আগ্রহী বাংলাদেশের সাথে সম্পর্কটা স্থিতিশীল করতে। প্রবলেমস যেগুলো আছে সেগুলো সলভ করতে হবে। ভারতের এই জানাজা কেন্দ্রিক কূটনীতি ফেব্রুয়ারির নির্বাচিত সরকারের সাথে কাজ করার আগ্রহের প্রতিফলন বলেও মনে করছেন পিনাক রঞ্জন চক্রবর্তী। সম্পর্কটা বাড়াতে হয় তাহলে একটা ইলেক্টেড সরকারের সাথেই হবে। এটা ইন্টারিম গভর্নমেন্টের সাথে করা একটু অসুবিধা আছে। তাই জন্য আমরা বলেছি যে ইলেকশন যত তাড়াতাড়ি হোক তত ভালো। যেই আসুক ক্ষমতায়, সেটাতে ওটা বাংলাদেশের ইন্টারনাল ম্যাটার। তবে এই ইতিবাচক ইঙ্গিতকে মাথায় রেখে আগামীতেও দুদেশের স্বার্থ নির্ভর পথ চলায় যেন মসৃণ হয় সেই কূটনীতি এগিয়ে নিতে হবে বলছেন বিশ্লেষকরা। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা জেলার ২০টি আসনের জন্য জমা হওয়া ২৩৮টি মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে আজ। প্রার্থীর যোগ্যতা, অযোগ্যতা ও হলফনামার তথ্য বিশ্লেষণ করে রিটার্নিং অফিসাররা মনোনয়নপত্র বৈধ বা বাতিলের ঘোষণা দেবেন। ঢাকা মহানগরীর ১৩টি আসনের মনোনয়নপত্র বাছাই হবে সেগুনবাগিচায় রিটার্নিং অফিসারের কার্যালয়ে। আর ঢাকা জেলার বাকি আসনগুলোর বাছাই কার্যক্রম চলবে আগারগাঁওয়ের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে। গত ২৯ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র জমার শেষ দিন। ৪ জানুয়ারির মধ্যে সারা দেশের সকল আসনের বাছাই প্রক্রিয়া শেষ হবার কথা রয়েছে। বাছাইয়ে বাতিল হওয়া প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। আপিল নিষ্পত্তির পর কমিশনের নির্দেশনা অনুযায়ী চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ৬ আসন থেকে ধানের শীষ মার্কা নিয়ে আমার মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করা হয়েছে, আলহামদুলিল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক মনোনীত ঢাকা ৬ আসনের আমি ক্যান্ডিডেট। আলহামদুলিল্লাহ, আজকের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে আমাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। দর্শক, যেমনটি বলছিলাম যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা জেলার ২০টি আসনের মনোনয়ন যাচাই বাছাই আজ হচ্ছে। এ বিষয়ে আরও তথ্য জানাতে সেগুনবাগিচায় রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সবুজ মাহমুদ। সবুজ, ২০টি আসনের মনোনয়ন যাচাই বাছাই তো চলছে, এ বিষয়ে সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? কারা কারা বৈধতা পেল, এ বিষয়ে কোনো তথ্য পেয়েছেন কিনা জানাবেন। লাবণী, আমি এই মুহূর্তে আছি ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় সেগুনবাগিচায়। এখানে আজকে পূর্ব ঘোষিত যে সময়সূচি, সেই সময়সূচি অনুযায়ী ঢাকার
4 থেকে 18 মাঝখানে 13 এবং 15 নম্বর আসন বাদে অন্যান্য আসনগুলোর মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কার্যক্রম চলছে। যেসব প্রার্থীরা মনোনয়নপত্রের সাথে এবং হলফনামা যেসব কাগজপত্র দাখিল করেছে, এখানে এইসব কাগজপত্র এবং মনোনয়নপত্র সব ধরনের তথ্য যাচাই বাছাই করা হচ্ছে এবং আরপিও বা গণপ্রতিনিধিত্ব আদেশ বলে যে কোনো প্রার্থীর যদি তথ্যর কোনো ধরনের গরমিল থাকে সেক্ষেত্রে প্রার্থিতা বাতিল সহ যে কোনো ধরনের সিদ্ধান্ত নির্বাচন কমিশন নিতে পারে। এই মুহূর্তে কিন্তু এই জায়গাটায় ব্যাপক কর্মব্যস্ততা শুরু হয়েছে। সকাল থেকে এখানে প্রার্থীরা আসছেন, বিএনপি জামাত এবং অন্যান্য দলের নেতাকর্মীরা, স্বতন্ত্র প্রার্থীরা এসে তাকে প্রথমে ফ্রন্ট ডেস্কে স্বাক্ষর করে উপরের দোতলায় উঠে যে সম্মেলন কক্ষ সেখানে যে যাচাই বাছাই কার্যক্রমের তার সাথে 3 জন প্রতিনিধি নিয়ে যেতে পারছেন এবং যদি কোনো ধরনের আপত্তি না থাকে তাহলে তাদের প্রার্থিতা বৈধ বলে ঘোষণা দিচ্ছেন এবং সেই বিষয়গুলো বাইরে এসে আমাদেরকে প্রার্থীরা জানাচ্ছেন। এই মুহূর্তে যে সময়টা 11টা থেকে 11:30 এই সময়টা হচ্ছে ঢাকা 8 এবং 9 আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রমের সময় এবং এটা কিন্তু অপরাহ্ন বিকেল 3 ঘটিকা পর্যন্ত চলবে এবং আজকেই এখানে কার্যক্রম হবে এবং কার্যক্রম হওয়ার পরে আজকে সন্ধ্যায় গতকালকে এবং আজকের কার্যক্রম সম্পর্ক বিষয়ে রিটার্নিং অফিসার গণমাধ্যমকে ব্রিফ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন এবং এখানকার তথ্য কর্মকর্তার কাছে আমি কথা বলেছি, তারা জানিয়েছেন যে গতকাল পর্যন্ত যারা মনোনয়নপত্রের বিষয়গুলোর যাচাই বাছাই করে যদি কোনো ধরনের ভুল ত্রুটি থেকে থাকে সেগুলো যাদেরকে পাওয়া গেছে তাদেরকে সংশোধন করার জন্য আজকে পর্যন্ত সময় দেওয়া হয়েছে। আজকেও যদি তারা কোনো ধরনের সংশোধন থেকে থাকে সেগুলো দাখিল করে চূড়ান্তভাবে তারা দাখিল করতে পারবে এবং যারা প্রার্থীরা এখানে এসেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বিএনপির মনোনীত প্রার্থী ইশাক হোসেন এবং জামাতের প্রার্থীরা আছেন এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি এবং স্বতন্ত্র প্রার্থী যিনি সাবেক এনসিপি নেতা ছিলেন তাসনিম জারা, তিনিও কিন্তু ইতিমধ্যে ভেতরে প্রবেশ করেছেন এবং সারা দেশে এখন পর্যন্ত আজকে কতগুলো প্রার্থীর বৈধতা বাতিল হয়েছে সেই বিষয়ে তথ্য না থাকলেও গতকাল পর্যন্ত প্রায় 99টি প্রার্থিতা বাতিল হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জামাতের সেক্রেটারি জেনারেল হাবিবুর রহমান এবং মাহমুদুর রহমান মান্না। তো এই যাচাই বাছাই কার্যক্রম আজকে শেষে জানা যাবে যে আসলে কতগুলো প্রার্থিতা বাতিল হলো এবং বৈধ হলো। সবুজ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আমরা সারাদিনের আরও তথ্য আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব পরবর্তী সংবাদ সংযোগে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে গাইবান্ধা 3 আসনে রাজনৈতিক তৎপরতা বাড়ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে বিভিন্ন শ্রেণী পেশার নারীরা। নির্বাচন নিয়ে তারাও ভাবছেন নিজেদের মতো করে। বলছেন এখন আর প্রার্থীর শুধু প্রতিশ্রুতির ওপর ভর করে ভোট দেওয়ার সুযোগ নেই, তাই এবার তারা গুরুত্ব দিতে চান দৈনন্দিন জীবনের সংকট, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার বিষয়ে। পাপুল সরকারের তথ্য ছবিতে দেখুন প্রতিবেদন। পলাশবাড়ী সাদুল্লাপুর নিয়ে গঠিত গাইবান্ধা 3 আসন। সারা দেশে নির্বাচনী আমেজের মধ্যেও এখানকার নারীরা ভাবছেন চিরচেনা ভোটসূত্রের বাইরে যাওয়ার। এখানকার নারী ভোটাররা জানান প্রত্যেক নির্বাচনের সময় প্রার্থীরা নানা প্রতিশ্রুতি নিয়ে আসেন, কিন্তু ভোট শেষ হলে আর খোঁজ নেন না। যে কারণে তারা এবার বেশ সাবধান। তারা এমন জনপ্রতিনিধি চান যিনি নারীদের কথা সংসদে বলবেন এবং বাস্তবসম্মত উদ্যোগ নেবেন। এখন যেরকম উচ্ছৃঙ্খলার দেশের ভিতরে আমরা অবশ্যই চাইব যে প্রার্থী আসবে তাদের মাধ্যমে যেন আমাদের দেশে শান্তি ফিরিয়ে আসে। নারীদের উন্নয়নে কাজ করবে, নারীদের নিরাপত্তার জন্য কাজ করবে, নারীরা যেন ইপটিজিং এর শিকার না হয়, নারীদের চাকরির কোটার যে বৈষম্য আছে এগুলো যেন না থাকে। নারী ভোটারদের মতে এলাকায় মেয়েদের উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি করতে হবে। পাশাপাশি দরকার নিরাপদ যাতায়াত ব্যবস্থা এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। বিশেষ করে গ্রামাঞ্চলে মেয়েদের স্কুল কলেজে যাতায়াত ও কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত না হলে নারীর অগ্রগতি সম্ভব নয়। যে আমাদের শিক্ষা ব্যবস্থাটার উন্নতি করুক, তারপর নারী পুরুষের বৈষম্য দূর করুক, পরীক্ষায় বিভিন্ন নকলমুক্ত পরিবেশ করুক, তারপর আমাদের নারীর নিরাপত্তা প্রদান করুক। তারা যেন নারী ও পুরুষের ভিতর কোনো ভেদাভেদ না রাখে, তারা যেন বেকারত্ব নারীদের যেন গুরুত্ব দেয় সবসময়। পরের বারে সাদুল্লাপুরে এমন একজন এমপি দেখতে চাই যে আমাদের নারীদের নিয়ে অধিকার নিয়ে কাজ করবে, নারীদের সঠিক শিক্ষার ব্যবস্থা করে দেবে, আমাদের নারী পুরুষের মধ্যে যে বৈষম্যটা আছে সেটা ভেদাভেদ না করে আমাদের শিক্ষা অনুযায়ী সঠিক কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়।
সব মিলিয়ে গাইবান্ধা 3 আসরের নারী ভোটাররা এবার শুধু ভোটের হিসেবেই নয়, বরং পরিবর্তনের অংশীদার হিসেবে নিজেদের অবস্থান জোরালোভাবে তুলে ধরতে চান। শরীফ আজাদ, প্রীতম, ৭১। দর্শক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিছুক্ষণ আগেই তার গুলশানের বাসভবন থেকে বের হয়ে বিএনপির কার্যালয়ে যাচ্ছে গুলশানে। এ বিষয়ে আরও তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ। ইমতিয়াজ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। দর্শকদের যেমনটি বলছিলাম যে তারেক রহমান তার গুলশানের বিএনপি কার্যালয়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। আজ সারাদিনের তার কার্যক্রমের ব্যাপারে আপনার কাছে কি তথ্য রয়েছে, জানাবেন বিস্তারিত। দেখতে পাচ্ছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখন তার নিজ বাসভবন থেকে বের হয়েছেন। তবে দলের পক্ষ থেকে বা বিএনপির পক্ষ থেকে কিন্তু এখন পর্যন্ত কিছু জানানো হয়নি যে উনি আসলে আজকে কি চেয়ারপারসনের যে কার্যালয়ে যাবেন নাকি জিয়া উদ্যানে তার বাবা মা যেখানে শায়িত আছেন সেখানে যাবেন। সে ব্যাপারে আসলে সুনির্দিষ্টভাবে কিছু বলা হয়নি। তবে আমরা দেখতে পাচ্ছি যে গুলশান কার্যালয় থেকে ছেড়ে যাচ্ছে গাড়িটি। গত কয়েকদিনে আমরা যেমনটি দেখেছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার নানা ধরনের কর্মসূচি ছিল এবং গতকাল জুম্মার নামাজের পর তিনি যে আজাদ মসজিদ আছেন সেখানে তিনি গিয়েছিলেন এবং তার যে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিলের তিনি আসলে অংশগ্রহণ করেছিলেন। এবং এর সঙ্গে আসলে বিএনপির যারা সিনিয়র যারা নেতারা ছিলেন সেখানেও ছিলেন। এবং এর আগেও আমরা দেখেছি যে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াত হওয়ার পর থেকে তিনি আসলে তার মা এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দোয়ার জন্য আসলে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করছেন। এবং এর আগে আসলে দলীয় কর্মসূচি ছিল, যেমন আমরা দেখেছি যে তিনি নয়াপল্টনে গিয়েছেন এবং একই সাথে দলীয় নেতাকর্মীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করেছেন। যেহেতু জানেন যে নির্বাচন আসলে খুবই সন্নিকটে এবং এরই মাঝে আসলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণ। শাহরিয়ার, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন, তথ্য সংগ্রহ করুন। নিশ্চয়ই আমরা আবারও আপনার সাথে যুক্ত হয়ে এই বিষয়ে আরও তথ্য দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, কিছুক্ষণ আগে আন্তর্জাতিক বাণিজ্য মেলার 30তম আসরের উদ্বোধন করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মুহূর্তে কথা বলছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। Friendship, cooperation, mutual respect between Bangladesh and international community. We are deeply grateful to the distinguished ambassadors, representatives of foreign embassies and members of diplomatic corps for joining us and enriching this important occasion. This trade fair is not only a platform for showcasing product and innovations, but also a bridge for strengthening international trade relations, promoting investment opportunities and fostering sustainable partnership. Through such interactions, we aim to enhance market linkage, encourage product development, support entrepreneurship, and facilitate technology transfer. সুপ্রিয় সুধীবৃন্দ, দেশের রপ্তানি পণ্য বহুমুখীকরণের পদক্ষেপ হিসেবে সরকার নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে। এর মধ্যে রপ্তানিতে অবদান ও সম্ভাবনার বিষয় বিবেচনাক্রমে বিভিন্ন পণ্য খাতকে যথাক্রমে সর্বোচ্চ অগ্রাধিকার খাত ও বিশেষ অগ্রাধিকার খাত হিসেবে ঘোষণা করা হয়। এছাড়া রপ্তানি প্রসার ও প্রণোদনামূলক কর্মকাণ্ডকে বেগবান করতে প্রতি বছর একটি পণ্যকে প্রোডাক্ট অফ দ্য ইয়ার হিসেবে ঘোষণা করা হয়। এই প্রক্রিয়ার মাধ্যমে ঘোষিত পণ্যের উৎপাদন বিপণনে উৎসাহিতকরণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়। এবার পেপার এবং প্যাকেজিং প্রোডাক্টকে 2026 সালের প্রোডাক্ট অফ দ্য ইয়ার হিসেবে ঘোষণা করছি। বাংলাদেশে উৎপাদিত এবং প্রক্রিয়াকৃত পণ্য ও সেবা সামগ্রীকে বহির্বিশ্বে রপ্তানির পথ সুগম করার লক্ষ্যে আয়োজিত 30তম ঢাকা আন্তর্জাতিক মেলার সাথে সম্পৃক্ত বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর সকল কর্মকর্তা কর্মচারীগণ এবং মেলার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় সংস্থা বিভাগকে ধন্যবাদ জানাচ্ছি।
একই সাথে সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে মেলাটিকে সাফল্যমণ্ডিত করার জন্য মেলার এই কাজের সাথে সম্পৃক্ত বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থা ও বিভাগের ঐকান্তিক সহযোগিতা কামনা করছি। আমি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ৩০তম সংস্করণের সাফল্য কামনা করে এবং সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এখানেই আমার বক্তব্য শেষ করছি। দর্শক, বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। আমরা যুক্ত ছিলাম তার বক্তব্যে। দর্শক, চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।